তাহলে হইছে চার্জ আছে, আবার চার্জ দিয়ে রাখছে যে ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের বাক্যের উপর সেকেন্ড ক্লাস হবে। তো আজকের ক্লাসে গত ক্লাসে আমরা অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ সেগুলো নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব একটু সবাই জয়েন করেন এন্ড সবাইকে একটু মেনশন দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ একটা চমৎকার ক্লাস আমরা আজকে করব। ওকে, তো আজকে আমরা পড়বো অর্থগতভাবে বাক্যের প্রকার। অর্থগতভাবে বাক্যের প্রকার, কেউ কেউ বলেন অর্থগতভাবে বাক্য 7 প্রকার, কেউ বলেন 5 প্রকার। তো যত প্রকারই হোক সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বাক্যগুলোকে চেনা, অর্থাৎ অর্থগতভাবে আমাদের বাক্যের প্রকারভেদ পড়তে গেলে আমাদেরকে এই বাক্যগুলোর প্রকারভেদটা একটু পড়তে হবে, ঠিক আছে। ওকে স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আমি ভালো আছি। আর আপনাদের কিন্তু আজকে বাক্য প্রকরণের উপর আগামীকাল এক্সাম হবে। আজকে আমাদের 2টা টপিক শেষ হয়ে গেছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি সার্থক বাক্যের গুণ 3টা, যে গুণ 3টা ছিল আকাঙ্ক্ষা, আসক্তি, এরপর হচ্ছে যোগ্যতা। এন্ড আমরা গঠনগতভাবে বাক্যের যে প্রকারভেদ ছিল 3 প্রকার, গঠনের দিক থেকে বাক্যের যে প্রকার, অর্থাৎ সরল, জটিল, যৌগিক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো যথারীতি আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে অর্থগত দিক থেকে বাক্যের প্রকারভেদ, সেই সাথে আমরা পড়বো বাক্য রূপান্তর, এই জিনিসটা আমরা পড়বো। এবং ইনশাআল্লাহ এই 2টো ক্লাস করার পর আমি কনফিডেন্টলি বলতে পারি যে এর বাহিরে থেকে আমাদের পরীক্ষা ইনশাআল্লাহ আর কখনো এর বাইরে থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসার সুযোগ নেই। যা পড়াবো সবকিছু পৌনঃপুনিকতা বিষয়টা একটু বলেন, মানে যেটা বারবার ক্রমাগত যেটা হয়, পুনরায় যেটা হয় আর কি। তো আমি আপনাদের সেই ক্লাসগুলো নিয়ে দিব, এবং এই 2টো ক্লাস করার পর ইনশাল্লাহ আপনাদের বাক্য রূপান্তর বা বাক্য প্রকরণ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ওকে, তো আবার আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছে, আগামীকাল কিন্তু আপনাদের এক্সাম। ওকে, তো এক্সাম অবশ্যই দিবেন, এক্সামগুলো একটু রেগুলার দেন, রেগুলার ক্লাস করেন, রেগুলার এক্সাম দেন। আমি আশা করি যে আপনাদের জিনিসটা পুরোপুরি কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি ক্লাস শুরু করব? আমি একটু ক্যামেরাটা একটু ক্লিন করে নিই, একটু ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, ব্যয় জবের জন্য কোন বাংলা বইটা কিনবে একটু বলেন। আমি আপাতত বলবো যে কোনো বই কেনার দরকার নাই, যেহেতু আমার কোর্স করতেছেন, আমার কাছে পড়তেছেন, আমার বইটা কিনিয়েন। আমার বই সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ 1 মাসের ভিতরে, 1 থেকে 1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ বই বের হয়ে যাবে। সো আপাতত অন্য বই না কেনার জন্য আমি বলবো। আর যদি আর্জেন্ট দরকার হয় যে কোনো বই নিতে পারেন। বিপদ এবং দুঃখ একসঙ্গে আসলে যৌগিক বাক্য কিভাবে হয়, এটা যৌগিক বাক্য না, এটা আমাদের মেইন বইতে এটাকে যৌগিক বাক্য দেওয়া আছে, এটার উপর আমার আলাদা একটা ভিডিও আছে। এটা সরল বাক্য। হ্যাঁ, এটা একটা সময় আমিও যৌগিক বাক্য পড়াতাম, বাট এখন আর পড়াই না, কারণ এটা সরল বাক্য। বিপদ একটা শব্দ, দুঃখ একটা শব্দ, তো এই জন্য 2টা শব্দের মাঝে অব্যয় যুক্ত হয়েছে, 2টা বাক্যের মাঝে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে। দাম কেমন পড়বে, দাম কেমন পড়বে এটা এখন আমি বলতে পারতেছি না। হ্যাঁ, যখন বই বের হবে, কত পৃষ্ঠার বই বের হয়, বইয়ের পিছনে কত টাকা খরচ হয়, সেই হিসাবে আপনাদেরকে একটা দাম আমি দিতে পারবো। ওকে, তো আজকে দেখেন হঠাৎ করে কিন্তু আজকে কিন্তু উপস্থিতি কমে গেছে, দেখছেন? খেয়াল করে দেখছেন, এখানে দেখা যাচ্ছে মাত্র 91 জন, অথচ এর আগের ক্লাসগুলোতে 130, 140 জন ক্লাস করতো। এখানে দেখা যাচ্ছে প্রায় 90 জনের মতো। তো বুঝতে পারতেছেন যে আসলে আপনাদের অবস্থা কিন্তু দিন দিন অবনতি হচ্ছে। এবং আমার সেই প্রথম ক্লাসের সাথে আপনারা মিলাই নিন, প্রথম দিকে আসলে যেমন আপনারা
আগ্রহ নিয়ে ক্লাস করেন। অধিকাংশ শিক্ষার্থী শেষ দিকে আসলে আগ্রহ নিয়ে ক্লাস করেন না। রাত 10টা অলমোস্ট সবাই কিন্তু ফ্রি, যত আপনি জব করেন যাই করেন, রাত 10টা রাত 9টায় আপনি ফ্রি, এই টাইমটা আপনাদের ফ্রি টাইম। আমার কিন্তু অনেকগুলো কোর্স আছে, আমি জবের কোর্সটা সাধারণত রাত 9টা 10টায় রাখি, বিকজ অনেকের জব থাকে, অনেকের বাচ্চা কাচ্চা থাকে, মেয়েদের ছেলেদেরও সব অনেকের বাচ্চা কাচ্চা থাকে, সবকিছু মিলে একটা ফ্রি টাইম। এই টাইমটা এটা একদম আপনাদের জন্য ক্লাস করার পারফেক্ট টাইম। তো আমি সেই টাইমটা আপনাদের জন্য রেখেছি, এবং এই 9টার পরে আবার আপনারা 10টা পর্যন্ত কিংবা 11টা পর্যন্ত আবার এই যেটা পড়াচ্ছি সেটা পড়ার জন্য আলাদা আরেকটা টাইম পাচ্ছে। তো আমি সেই টাইমটা আপনাদের জন্য রেখেছি এই জন্য যে আপনারা যাতে পড়তে পারেন, হ্যাঁ, আমার সাথে থাকতে পারেন। আপনারা কিন্তু আমাকে কিন্তু টাকা দিয়ে দিয়েছেন, বাট আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদেরকে বলছি সেটা না, বাট আমি চাই যে আপনারা যেই ইচ্ছা নিয়ে আপনারা এখানে এসেছেন সেই ইচ্ছাটা আপনাদের পূরণ হোক। ওকে, সো চলেন আমি কথা বাড়াচ্ছি না, ক্লাস কতদিন রেকর্ড থাকবে, আপাতত কোর্স শেষ হোক। আমরা আবার বলছি ক্লাসগুলো আমরা ডিলিট করি না, অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হলে সেটা আলাদা হিসাব, বাট নর্মালি ক্লাস ডিলিট করি না, ঠিক আছে? তো কোর্সের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, রেগুলার ক্লাস করবেন, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা একটু দেখি অর্থগত দিক থেকে, অর্থের দিক থেকে বাক্য 7 প্রকার। কত প্রকার? 7 প্রকার। এগুলো খুব সিম্পল। নাম্বার 1 একটা হচ্ছে নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য, কামনা বা ইচ্ছামূলক বাক্য, বিস্ময়সূচক বাক্য, সংশয়মূলক বাক্য, কার্যকরণার্থক বাক্য। খুবই সহজ, আমি একটা একটা করে আপনাদেরকে বুঝাই দিই, তাহলে দেখবেন যে আরো ইজিলি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ওকে, তো খেয়াল করেন, প্রথমত হচ্ছে প্রশ্নসূচক বাক্য। এটা না পারার কি আছে বলেন? আমরা যে বলি তুমি কেমন আছো, হ্যাঁ, আমি বললাম যে কেন তুমি এলে না, হ্যাঁ, কেন তুমি এলে না, এই যে দেখেন কেন তুমি এলে না, এখানে দেখেন এটা কিন্তু প্রশ্নসূচক। হ্যাঁ, তাহলে যেই বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় সেটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। কামনা বা ইচ্ছামূলক বাক্য, অর্থাৎ যেই দ্বারা বাক্য দ্বারা আপনার কামনা কিংবা ইচ্ছা প্রকাশ পাবে। যেমন খেয়াল করেন, আমি বললাম যে খোদা তোমার মঙ্গল করুক, তাহলে খোদা তোমার মঙ্গল করুক, এটা আমি কি করতেছি? কামনা করতেছি, খোদা তোমার মঙ্গল করুক, তার মানে এটা হচ্ছে কামনা বা ইচ্ছামূলক বাক্য। আমি বললাম যে আমি যদি পাখি হতাম, তার মানে এটা আমার ইচ্ছা, তো এটা হচ্ছে কামনা বা ইচ্ছামূলক বাক্য। আচ্ছা, এরপর আসেন কি বিস্ময় সূচক বাক্য, মানে যেই দ্বারা বিস্ময় মানে কি আশ্চর্য, যেই বাক্য দ্বারা এমন জিনিস বোঝাবে যে খুব আশ্চর্যজনক বিষয়, খুব আশ্চর্যজনক বিষয়। হ্যাঁ, আচ্ছা, যেমন আমি বললাম যে হ্যাঁ কি চমৎকার কারুকাজ, এই যে বললাম যে কি চমৎকার কারুকাজ, তার মানে দেখেন কি চমৎকার কারুকাজ, এটা দ্বারা আমি আশ্চর্য হয়ে গেলাম। কারুকাজ দেখে আমি বললাম আরে তুই এখানে, তার মানে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে তুই এখানে, আমি কিন্তু ভাবি নাই যে তুই এখানে থাকবে, তার মানে এটা হচ্ছে কি আশ্চর্যমূলক বাক্য, ঠিক আছে? তাহলে সংশয়মূলক বাক্য কি? অর্থাৎ যেটা দ্বারা সংশয় প্রকাশ করে, ঠিক আছে? যে এই বাক্যটা দ্বারা মানে সংশয় প্রকাশ করে। সংশয় মানে কি আমি আপনাদেরকে বুঝাই, মানে সংশয় মানে হচ্ছে সন্দেহ, হ্যাঁ, নট ফিক্সড, এরকম একটা ভাব যেটা দ্বারা বুঝায়। যেমন খেয়াল করে দেখেন যে সংশয়মূলক বাক্য, যেমন হ্যাঁ সে আজ আসলেও আসতে পারে, তার মানে আই এম নট শিওর যে সে আসলে আসবে কিনা। তাহলে বুঝতে পারতেছেন যে সে আসলে আসবে কিনা এটা আমি শিওর না, তার মানে আমি একটা এই বাক্যটা দ্বারা কোনো জিনিস কনফার্ম হচ্ছে না, একটা সংশয় বা একটা সন্দেহ রয়ে গেছে, কাজে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি সংশয় সূচক বাক্য। কি সূচক বাক্য? সংশয় সূচক বাক্য। এরপর হচ্ছে 7 নাম্বার কি কার্যকরণার্থক বাক্য। তাহলে কার্যকরণার্থক বাক্য কি? কার্যকরণার্থক বাক্য হচ্ছে একটা, এটা এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। কার্যকরণার্থক বাক্য হচ্ছে একটা কাজের ফলে আরেকটা কাজ, মানে একটা কাজের উপর ডিপেন্ড করে আরেকটা কাজ, এই জন্য এটা নাম হচ্ছে কার্যকরণার্থক। যে বাক্যের দ্বারা কাজের কারণ কিংবা কারণের উৎস প্রকাশ করে তাকে কি কার্যকরণার্থক বাক্য বলে। যেমন খেয়াল করেন, নিয়মিত পড়াশোনা করলে পাশ করতে পারবে। এখন এই পারবে ক্রিয়াটা ডিপেন্ড করতেছে এই করলে ক্রিয়ার উপর, বুঝতে পারতেছেন? মানে তুমি তখন পারবে যখন তুমি পড়াশোনা করবে, তখন তুমি পাশ করতে পারবে যখন তুমি পড়াশোনা করবে। তাহলে দেখেন এই যে কাজের কারণ, এই পাশ করতে পারবে, এই পারবের কারণটা কি? সেটা হচ্ছে পড়াশোনা করলে। তাহলে যেই বাক্যটা দেখবেন যে একটা ক্রিয়া আরেকটা ক্রিয়ার উপরে নির্ভর করে সেটা হচ্ছে কি কার্যকরণার্থক বাক্য। আর যেই বাক্যটার মধ্যে সন্দেহ প্রকাশ পায় সেটা হচ্ছে সংশয় সূচক বাক্য। এরপর দেখেন কামনা বা ইচ্ছামূলক, বিস্ময় সূচক, এগুলো তো বললাম। এইবার আসেন প্রশ্ন সূচক, এটা বললাম। এরপর আসেন অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা মানে কি এটা আগে বুঝতে হবে। অনুজ্ঞা বলতে আসলে কি বোঝায়? অনুজ্ঞা অনেক জিনিস। অনুজ্ঞা বলতে বোঝায় আদেশ, অনুজ্ঞা বলতে বোঝায় নিষেধ, অনুজ্ঞা বলতে বোঝায় অনুরোধ, অনুজ্ঞা বলতে বোঝায় উপদেশ। অর্থাৎ যেই বাক্যটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এই 4টা জিনিস বুঝাবে সেই বাক্যটা হচ্ছে অনুজ্ঞামূলক বাক্য। আবার বলছি, যেই বাক্যটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এই 3টা জিনিস, এই 4টা জিনিস বুঝাবে। যেমন খেয়াল করেন, এখনই বাড়ি যাও, এটা আমার আদেশ, এখনই বাড়ি যাও, ঠিক আছে? নিয়মিত পড়াশোনা করবে, এটা আমার উপদেশ যে তুমি নিয়মিত পড়াশোনা করবে। আমি বললাম যে এখন এই কাজটি করিস না, তাহলে এটা আমার নিষেধ, ঠিক আছে? আমি নিষেধ করেছি এখন এই কাজটি করিস না।
তাহলে যেটা দ্বারা আদেশ, যেমন আমি বললাম দয়া করে বাটিটা আমাকে দাও বা দয়া করে বইটা আমাকে দাও, এটা আমার অনুরোধ। তাহলে এই ধরনের বাক্যগুলো হচ্ছে কি অনুজ্ঞা সূচক বাক্য। কি সূচক বাক্য বলেন? অনুজ্ঞা সূচক বাক্য। ওকে, বাকি আছে একটা বাক্য, সেটা হচ্ছে কি নির্দেশক বাক্য। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ যেটা দ্বারা সাধারণ কোনো ঘটনার বিবৃতি বোঝাবে, সাধারণ ঘটনা। আমি যদি আরো সহজ করে বলি, অর্থাৎ নির্দেশক বাক্যটা হচ্ছে এমন বাক্য যেই বাক্যটা দ্বারা আদেশ নিষেধ উপদেশ বুঝাবে না, প্রশ্নও করা বুঝাবে না, কামনা ইচ্ছাও বুঝাবে না, বিস্ময় বুঝাবে না, সংশয় বুঝাবে না, কার্যকরণার্থক বুঝাবে না। অর্থাৎ বাকি যেগুলো যেই 6টা রয়েছে এই 6টার কোনোটাই বুঝাবে না, যেটা সাধারণ ঘটনার বিবৃতি। যেমন আমি আপনাকে একটা সিম্পল একটা বাক্য বললাম, যেমন আমি বললাম যে তাজমহল দর্শন করলাম। এই যে দেখেন তাজমহল দর্শন করলাম, এই বাক্যটা আপনি যদি খেয়াল করে দেখেন, আমাকে একটু বলেন তো, তাজমহল দর্শন করলাম এটা কি অনুজ্ঞা সূচক বাক্য? না। আদেশ নিষেধ উপদেশ বুঝাচ্ছে না। এটা কি প্রশ্ন সূচক বাক্য? তাও বুঝাচ্ছে না। এটা কি কামনা ইচ্ছা? না। এটা কি বিস্ময়? না। সংশয়? না। কার্যকরণার্থক? কিছুই না। তার মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে নির্দেশক বাক্য, সাধারণ ঘটনার বিবৃতি বুঝাচ্ছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা নির্দেশক বাক্য, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে বলেই দিয়েছে যে বাক্য দ্বারা কোনো সংবাদ, কোনো তথ্য, কোনো বিবরণ, কোনো ঘটনার বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। এখন এই নির্দেশক বাক্যটা দুই ধরনের, একটা অস্তিবাচক মানে যেটা হাবোধক, ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ, রাইট? সো খেয়াল করে দেখেন যে যেটা হাবোধক, যেমন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এটা একটা নেগেটিভ বাক্য না, এটা হাবোধক বাক্য। এখন নেতিবাচক বাক্য কি? নেতিবাচক বাক্য হচ্ছে যেটা নেগেটিভ বাক্য। যেমন খেয়াল করে দেখেন যে শকুন্তলা মোটেই সুন্দরী ছিল না, এই যে না আছে দেখছেন। এরপর দেখেন, খেয়াল করে দেখেন বাংলাদেশ এখন পরাধীন দেশ নয়, এই যে দেখেন নয় আছে, মানে যেখানে না বোধক, নয়, নেই, না ইত্যাদি অব্যয় থাকে সেটা হচ্ছে নেতিবাচক, আর যেটা হাবোধক সেটা হচ্ছে অস্তিবাচক। এইবার আমাকে বলেন তো, এই যে আমরা যে পড়লাম যে গঠনের দিক থেকে বাক্যের যে ক্লাসিফিকেশন বা গঠনের দিক থেকে বাক্যের যে প্রকারভেদ, এইটা অর্থগত দিক থেকে বাক্যের যে প্রকারভেদ সেটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো প্লিজ। এটাকে সাধারণ বিবৃতিমূলক বাক্য বলছে, একই জিনিস। সংশয় আর কার্যকরণার্থকের ভিতর পার্থক্য কি? সংশয় হচ্ছে যেমন আমি বললাম যে সে আসলেও আসতে পারে, এইটা কিন্তু দুইটা, মানে এখানে কিন্তু দুইটা ক্রিয়া না, একটা অংশ আর একটা অংশের উপর ডিপেন্ড করতেছে না, বুঝছেন? সে আসলেও আসতে পারে, একটা অংশ আর একটা অংশের উপর ডিপেন্ড করতেছে না, এটা তো ডিরেক্ট সন্দেহ বোঝাচ্ছে। আর কার্যকরণার্থক হচ্ছে কি? যদি পড়াশোনা করো তবে পাশ করবে। এখন যদি পড়াশোনা করো তবে পাশ করবে, এখানে কিন্তু সন্দেহের কিছু না, এটা তুমি করলে মাস্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আগের ক্লাসে আমরা পড়েছি গঠনের দিক থেকে বাক্য 3 প্রকার। তো আজকের ক্লাসে আমরা গঠনের দিক থেকে বাক্যের যে প্রকারভেদ, আমরা সেই প্রকারভেদ গুলো নিয়ে আমরা ছোট্ট করে আজকের ক্লাসে একটুখানি আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যাতে করে আপনাদের বুঝতে প্রবলেম না হয়, যাতে করে আপনাদের কি হয়, বুঝতে প্রবলেম না হয়। তো চলেন আমি আপনাদেরকে এখন গঠনের দিক থেকে সরল, জটিল, এরপর হচ্ছে কি মিশ্র, সরল, জটিল, যৌগিক, এই 3 ধরনের বাক্য আমরা পড়েছি। এখন আমি আপনাদেরকে একটা প্যাসেজ দেখাবো, এই প্যাসেজটা থেকে আমরা একটু বের করার জন্য চেষ্টা করব যে আমাদের যে আমরা বের করার জন্য চেষ্টা করব এখান থেকে সরল, জটিল, যৌগিক, এরপর হচ্ছে মিশ্র, এই টাইপসের বাক্যগুলো আমরা বের করার জন্য চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু দেখি, আমি আপনাদেরকে একটু ইয়েতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা চলেন এখান থেকে আমরা একটু বের করবো জাস্ট 3 ধরনের বাক্য, অর্থাৎ গঠনের দিক থেকে। এটা চিনবেন, 5 মিনিট আমি আপনাদেরকে একটু হিন্টস দিব, দেন আমরা চলে যাব আমাদের বাক্য রূপান্তর। তখন দেখবেন যে একদম মানে পৃথিবীর সবচেয়ে সহজ মনে হবে এটা। তা আপনারা বলবেন, হ্যাঁ আজ আমার বয়স 27 মাত্র, এটা কোন বাক্য? এটা হচ্ছে বাক্য নাম্বার 1। তো আপনারা 1 লিখে লিখবেন, সরল, জটিল, যৌগিক, এই 3টা। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, তাহলে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, 2 নম্বর বাক্য। এটা কোন ধরনের বাক্য? তবুও ইহার একটা বিশেষ মূল্য আছে, 3 নম্বর বাক্য। এইটা কি বাক্য বলেন? এরপর আসেন 4 নম্বর, ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। ঠিক আছে, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। এটা আমাদের 3 নাম্বার বাক্য, বিশাল একটা বাক্য, বুঝে উত্তর করবেন। হ্যাঁ, সেই ইতিহাসটুকু আকারে ছোট, দেখেন সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। তাহলে সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব, এটা আমাদের বাক্য নাম্বার 4। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন, এটা আমাদের বাক্য নাম্বার 5। ওকে, কলেজের যতগুলো পরীক্ষা আমি পাশ করিবার
সবগুলো চুকাই আছি, এটা আমাদের বাক্য নাম্বার 6। আচ্ছা, এরপর দেখেন, ছোটবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। বাক্য নাম্বার 7। এই 7টা বাক্য একটু দেখেন, বুঝে বুঝে ট্রাই করেন। হ্যাঁ, খুবই বুঝে বুঝে ট্রাই করেন। আমি বাক্যগুলো ভাগ করে দিলাম, জাস্ট আপনি একটা আইডেন্টিফাই করেন। এটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যানালাইসিস। হ্যাঁ, তো এই ক্রিয়েটিভ অ্যানালাইসিসটা পারলে আপনি খুব ইজিলি ব্যাপারটা ধরতে পারবেন। এটা হচ্ছে রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের একটা লাইন। হ্যাঁ, ওকে, দেখেন, আজ আমার বয়স 27 মাত্র। এটা চিন্তা ছাড়া এটা সরল বাক্য, এটা বলার অপেক্ষায় রাখে না। দেখেন, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, এটা একটা টোটাল একটা সরল বাক্য। হ্যাঁ, এরপর দেখেন এই যে কমা, না গুণের হিসাবে, মানে না গুণের হিসাবে বড়, এখানে কিন্তু একটা ক্রিয়াটা উজ্জ্ব আছে। তার মানে এটা কিন্তু দেখেন পরিপূর্ণ মিনিং প্রকাশ করতেছে। কাজে এই যে বাক্যটা, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? তবুও ইহার একটা বিশেষ মূল্য আছে, তবুও এর একটা বিশেষ মূল্য আছে। এই 3 নম্বর বাক্য, এটা সরল বাক্য। হ্যাঁ, আচ্ছা, ইহা সেই ফুলের মতো যাহার উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। দেখেন, এইখান পর্যন্ত একটা বাক্য, কিন্তু আমি কিন্তু এখান পর্যন্ত বলি নাই ইহা সেই ফুলের মতো যাহার উপরে। দেখেন, ইহা সেই ফুলের মতো যাহার উপরে, এটুক পর্যন্ত হলো জটিল বাক্য হতো। বাট কিন্তু এরপরে এই যে এইটা একটা জটিল বাক্য, কথাটা ভালো করে বুঝেন, এটা একটা কি বাক্য? জটিল বাক্য। এখন এই জটিল বাক্যের পরে অব্যয়, আবার দেখেন আরেকটা বাক্য। তার মানে একটা জটিল বাক্যের সাথে আরেকটা সরল বাক্য হলে সেটা নিঃসন্দেহে সেটা যৌগিক বাক্য, তাই না? এটা বুঝতে পারতেছেন যে এটা দুইটা বাক্যকে অব্যয় দ্বারা যুক্ত করছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, এটা একটা সরল বাক্য, তাহাকে ছোট করিয়া লিখিব, তাহলে এটা আরেকটা সরল বাক্য। তো কাজে এটা হচ্ছে কি? যৌগিক বাক্য। হ্যাঁ, ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করবেন তাহারা, তাহলে এই যে দেখেন যাহারা তাহারা, তার মানে বুঝতে পারতেছেন এটা জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার, সবগুলো আমি চুকে আছি, তাহলে কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার, এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়া, সবগুলো আমি চুকে আছি, তাহলে এটা হচ্ছে সরল বাক্য। এখানে একটা সমাপিকা ক্রিয়া, সেটা হচ্ছে কি? চুকে আছি। হ্যাঁ, কলেজে সবগুলো পরীক্ষা, যতগুলো পরীক্ষা পাশ করিবার, এইটা দ্বারা কিন্তু মনের ভাব প্রকাশ হয় না। ছোটবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাইগণ আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইছে। তো বুঝতে পারতেছেন এটা এখানে একটা বাক্য শেষ, এখানে আরেকটা বাক্য, তার মানে এটা হচ্ছে যৌগিক বাক্য। ওকে, এবার বলেন তো বুঝছেন কিনা, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? 2 নাম্বারটা যৌগিক হবে, জটিল হওয়ার কথা। 2 নাম্বারটা তো বুঝতে হবে। 2 নাম্বারটা বলছি যে, দেখেন 2 নাম্বারটা বলছি যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, ঠিক আছে? এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তো এটা যৌগিক বাক্য, কারণ এখানে বাক্যটা শেষ, এখানে একটা সরল বাক্য, এখানে আরেকটা সরল বাক্য, মাঝখানে কমা। বুঝছেন? এটা যৌগিক বাক্য। আমি কি ভুল বলছি? মানে আমি কি জটিল বলছি নাকি? আচ্ছা, বলেন তো বুঝছেন কিনা, বাকি সবগুলো কি ক্লিয়ার? বলেন তো। এখন এই জিনিসটা আপনাদেরকে কেন বুঝালাম, এটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যানালাইসিস, এবং এইটার পরে আমরা এখন চলে যাব। ওকে, সবাইকে বুঝতে পারছেন? আমরা কি এটা থেকে একটু লিভ নিব? ওকে, ফাইন। তো এইবার ভাইয়া চলেন আমরা একটু এখন বাক্য রূপান্তরে চলে যাব। বাক্য রূপান্তরে এখন আমরা চলে যাব। তো চলেন আমরা বাক্য রূপান্তরে যাই। আচ্ছা, এইখানে বলছে, এখানে আমাদেরকে বলে দিছে। হ্যাঁ, দেখেন, খেয়াল করেন, আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাই, তারপর আপনারা নিজেরাই পারবেন। এখানে বলছে যে একটা সরল বাক্য থেকে আপনি এটাকে জটিল বা মিশ্র বাক্যে নেবেন। তাহলে এখন একটা সরল বাক্য দেখেন, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। এখন দেখেন, আপনাকে এটাকে নিতে হবে কোন বাক্যে বলেন? এটাকে নিতে হবে মিশ্র, বাকি জটিল। এখন জটিল নিতে হলে জোড়া বানানো লাগবে। তাহলে বুঝতে পারতেন জোড়া বানান, যে ভালো ছেলেরা, এটাকে এভাবে বলা যায় যে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। বুঝতে পারছেন? তাহলে দেখেন জোড়া বানায় আপনি খুব সুন্দর এটাকে জটিলে নিয়ে গেলেন। তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, তাহলে আরেকটা জোড়া বানাতে হবে। তাহলে আপনি জটিলে যাবেন, যখন আপনি জোড়া বানাবেন, এখন আপনাকে দেখতে হবে কোন জোড়াটা এখানে বসলে খাপ খায়। তাহলে এখন এটা যেহেতু সময় নিয়ে, যখন আমরা দেখেন তার দর্শন পাওয়া মাত্র আমরা প্রস্থান করলাম, বুঝতে পারছেন? এটা একটা সময়। এবং ভালো ছেলেরা, এটা বহু বচনের জন্য এখানে যারা বসছে, সেটা আপনি একটু দেখলেই পারবেন। তাহলে এটাকে এভাবে বলা যায় যে যখন তার প্রস্থান পেলাম তখনই আমরা প্রস্থান করলাম, বা তখন আমরা প্রস্থান করলাম, শেষ। এরপর দেখেন ভিক্ষুককে দান করো, তাহলে এটা যেহেতু ভিক্ষুককে নিয়ে বলছে, তাহলে এটাকে এভাবে বলা যায় যে ভিক্ষুক তাকে দান করো। ওকে, যে ভিক্ষুক তাকে দান করো, শেষ। আচ্ছা, বলেন তো এই 3টা কি বুঝতে পারছেন? বলেন তো। তাহলে আমরা সরল থেকে কি করলাম? জটিলে চলে গেলাম বা মিশ্রতে চলে গেলাম। হ্যাঁ, যে ভিক্ষা চায় তাকে দান করো, একই জিনিস। যে ভিক্ষুক তাকে দান করো, যাই বলেন, ভুল নাই। আচ্ছা, এইবার দেখেন মিশ্র থেকে সরল, অর্থাৎ এবার আমরা উল্টোটা করব। এবার আমাদেরকে জোড়া দিবে, এবার আমরা জোড়াটা খুলে ফেলবো। এবার মিশ্র থেকে সরলে যাব।
এখন দেখেন যাদের মাথায় যাদের বুদ্ধি নেই তারা এই কথা বিশ্বাস করে, তাহলে জোড়াটা উঠে দিন, যাদের এটা বাদ তারা এটা বাদ, তাহলে বাকি আছে কি? দেখেন বুদ্ধি নেই এ কথা বিশ্বাস করবে, তাহলে বুদ্ধি নেই এটাকে কি আমরা বলতে পারি না যে বুদ্ধিহীন? খেয়াল করেন, বুদ্ধি নেই এটা মানে কি? বুদ্ধিহীনেরা এ কথা বিশ্বাস করবে, শেষ। দেখছেন? আচ্ছা, এরপর দেখেন যতদিন জীবিত থাকবো, যতদিন একটা জোড়া ততদিন আরেকটা জোড়া, তাহলে যতদিন জীবিত থাকবো ততদিন এর স্বীকার করবো। এখন দেখেন এই অংশ জীবিত থাকবো মানে কি? যতদিন জীবিত থাকবে এটাকে এবার বলা যায় না যে আজীবন, তাই না? আজীবন তার ঋণ স্বীকার করব, আজীবন তার ঋণ স্বীকার করব, হয়ে গেল। আচ্ছা, এরপর দেখেন যে সকল পশু মাংস ভক্ষণ করে তারা অত্যন্ত বলবান, তাহলে দেখেন যে সকল এটা একটা জোড়া, বা যে তারা এটা আরেকটা জোড়া, তাহলে উঠে দেন। তাহলে মাংস ভক্ষণ করে এটা মানে কি? মাংস ভক্ষণ করা পশুকে কি বলে বলেন তো? মাংস ভক্ষণ করা পশুকে বলা হয় মাংসাশী, তাহলে মাংসাশী পশুরা অত্যন্ত বলবান, অত্যন্ত বলবান, শেষ। ঠিক আছে? একটি বাক্যের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা চাই, যেমন কোনগুলো বিশেষ্য, কোনগুলো বিশেষণ, কোনগুলো যোজক। ভাই এটা নিয়ে আলোচনা হবে, এটা পদ প্রকরণ অধ্যায়ে আমরা আলোচনা করব, কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ। এটা তো এই জায়গায় না। আশ্রিত বাক্যটা স্যার একটু অল্প করে বুঝাই দেন। বিশেষ্য স্থান, এটা তো গত ক্লাসে খুব ডিটেলস পড়াইছি। বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য যেটা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য যেটা বাক্যের একটা পদকে মডিফাই করে, বা কেমন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, আর কেন কি কারণে এইসব দিয়ে প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য পাওয়া যায়। ওকে, এবার আসুন আমরা একটু দেখি, এখানে সবগুলো আমরা সলভ করলাম। এবার আমরা একটু দেখি সরল থেকে যৌগিক। এখন যখন সরল থেকে যখন যৌগিকে যাবেন তখন কি করতে হবে বুঝতে পারতেছেন? তখন একটা অব্যয় আনতে হবে, এবং ও আর ইত্যাদি অব্যয় এনে দুটো সরল বাক্যের মাঝে টাকা বিভাজন করতে হবে। দেখেন তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, এটা একটা সরল বাক্য। এখন এখানে দুইটা বাক্য বানাতে হবে, যেহেতু বলছে যৌগিক তার মানে কি দুইটা বাক্য বানাতে হবে। তাহলে তিনি আমাকে 5 টাকা দিয়ে, এটাকে আমরা এভাবেও বলতে পারি যে তিনি, খেয়াল করেন, তিনি আমাকে 5 টাকা দিয়ে, এটা থেকে আমরা বলবো কি তিনি আমাকে 5 টাকা দিলেন। ঠিক আছে? এরপর একটা অব্যয় আনেন, এবং এরপর তার একটা বাক্য আছে বাড়ি যেতে বললেন, এটা বসাই দিন, বাড়ি যেতে বললেন, শেষ। তাহলে এবার এটা আপনারা দেখেন তো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শুনেন, যেখানে অসমাপিক ক্রিয়া বা অনুসর্গ থাকবে আপনি সেই জায়গাতে একটা সমাপিক ক্রিয়া আনবেন, শেষ হয়ে গেছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে তোমার পড়া উচিত। তাহলে এখন এইটাকে আপনি যদি যৌগিকে নিতে চান, তাহলে যৌগিকে নিতে চাইলে আপনি কিভাবে বানাবেন বলেন তো, দেখেন পারেন কিনা। আচ্ছা, নির্বোধ বললে হবে না, কোনটা? নির্বোধ বললে হবে। মাংস ভক্ষণকারী পশু অত্যন্ত বলবান, এটা দিলেও হবে, ভুল নাই। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এখন এই যে দেখেন আমি বহু কষ্ট, এই যে এটাকে বলা যায় যে আমি বহু কষ্ট করেছি, এই একটা বাক্য। ফলে, কিংবা এখানে এবং দিতে পারেন, তাহলে ফলে শিক্ষা লাভ করেছি, শেষ। তাহলে এবার দেখেন আমরা একটু দেখি, তাহলে দেখেন এখন থেকে তোমার পড়া উচিত, এটা একটা বাক্য, তবেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে। আর এটা যদি জটিলও করতে চান, তাহলে যদি পরীক্ষা উত্তীর্ণ হতে চাও তাহলে এখন থেকে পড়ো, শেষ। মানে যে দুই ফরম্যাটে আপনি এটাকে করতে পারবেন। হ্যাঁ, এবার যৌগিক থেকে সরল, এবার বুঝতে পারতেছেন যৌগিক দিবে আপনাকে সেটাকে সরল করতে হবে, মানে অব্যয় উঠে দিতে হবে বা কমা উঠে দিতে হবে। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এখন এটা উঠাই দেন, দুটো বাক্যকে একটা বাক্যে বানান। তাহলে সত্য কথা বলিনি এটা বলে কিন্তু সমাপিক ক্রিয়া বলতে হবে, সত্য কথা না বলে, সত্য কথা না বলে বিপদে পড়েছি। এরপর দেখেন তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, তাহলে কিন্তুটা উঠাই দেন আগে। তাহলে তার বয়স হয়েছে, এখন এখানে যেহেতু বলছে কি সরলে নিতে হবে, তাহলে এটাকে এভাবে বলা যায় তার বয়স হলেও বুদ্ধি হয়নি। প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে, বাট প্র্যাকটিস করলে খুবই সহজ। মেঘ গর্জন করলে তবে ময়ূর নৃত্য করে, তাহলে তবেটা উঠে দেন। তাহলে মেঘ গর্জন করে, এখানে বলছে মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, তাহলে এটাকে এভাবেও বলতে পারেন যে মেঘ গর্জন করলে এরপর ময়ূর নৃত্য করে, নৃত্য করে। এবার কিন্তু ইজি হয়ে গেল, করলে এটা অসমাপিক ক্রিয়া আর করে সমাপিক ক্রিয়া, বুঝছেন?
মিশ্র বাক্য যৌগিক বাক্য কি দুইয়ের অধিক আশ্রিত বাক্য থাকতে পারে? কেবল জটিল বাক্য আশ্রিত খণ্ড বাক্য থাকে, ঠিক আছে। আর যৌগিক বাক্যে তো দুইটা প্রধান, মানে দুটাই সরল বাক্য, একটা আরেকটার উপর ডিপেন্ড করে না, দুটা প্রধান বাক্য, বুঝতে পারছেন। আশ্রিত খণ্ড বাক্য কেবল জটিল বাক্যে থাকে। ওকে, এবার আমাকে বলুন তো, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? অর্থাৎ এই যে বাক্য রূপান্তরটা কি আপনারা কি বুঝতেছেন? আমাকে একটু বলেন, মানে সহজ মনে হচ্ছে বাক্য রূপান্তরটা নাকি কঠিন মনে হচ্ছে? বলেন তো, বলেন, কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? বলেন। কমা আর অব্যয় থাকলে কি যৌগিক বাক্য? হ্যাঁ, শুধু কমা থাকলেও যৌগিক বাক্য, কিন্তু আবার বলছি সেটা দুটো সরল বাক্যের মাঝে হতে হবে। মাঝে মধ্যে কমা থাকে, মাঝে মধ্যে অব্যয় থাকে, মাঝে মধ্যে কমা অব্যয় দুটোই থাকে, একই জিনিস। ওকে, স্লাইডের পিডিএফটা অ্যাড করে দিব, চিন্তা করার কারণ নাই। এবার আসেন আমরা একটু দেখি, এরপর দেখেন আমরা একটু দেখি, এখানে বলছে জটিল, এবার বলছে যৌগিক থেকে মিশ্র, তার মানে এবার অব্যয়, এবার মিশ্র করতে হলে কি করতে হবে? এবার জোড়া বানাইতে হবে। তাহলে এখন দেখেন জোড়া বানান, দোষ স্বীকার করো, তোমাকে কোনো শাস্তি দিব না। তাহলে এবার এখানে দেখেন কোন জোড়া বানাবেন, আপনি জাস্ট জোড়াটা লিখেন, আর তাহলে আমি বুঝবো। আপনি জাস্ট জোড়াটা লিখেন, হ্যাঁ, বুঝছেন? মানে আপনি শুধু জোড়াটা লিখেন, এখানে কোন জোড়াটা বসাবেন। দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দেব না। এখন যেহেতু জটিল করা লাগবে, তাহলে আপনি এখানে জোড়া বসেন। তাহলে দেখেন যদি দোষ স্বীকার করো, ভেরি গুড, সবার আগে উত্তর করছে কে? কাউসার আহমেদ। যদি দোষ স্বীকার করো তবে তোমাকে শাস্তি দিব না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি জানি পরশ বলছে যে সে, তাহলে কি হলো? যে দোষ স্বীকার করো সে তোমাকে শাস্তি দিবে না, এটা কোনো মিনিং হয়? বলেন তো। আপনি এভাবে বলতে পারেন, যদি দোষ স্বীকার করো তাহলে শাস্তি দিব না, তাহলেও হবে। এই যে আমাদের যদি তাহলে বলছে অনেকে, সেটাও হবে, কোনো ভুল নেই, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। তাহলে এবার এটা সেম, এটা আগেরটার মতোই। বলেন। আর যদি কঠিন মনে হয় তাহলে প্র্যাকটিস, মানে প্র্যাকটিসের উপরে, এটা আসলে খুবই প্র্যাকটিস। আমার এখন মনে হয়, আমি যখন বাক্য রূপান্তর যখন শিখি তখন আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি। তো এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আপনি যে বাক্য দেখবেন ওই বাক্যই পারবেন। তাহলে এটাও কি, যদিও তিনি দরিদ্র তবুও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ, শেষ। তাহলে যদিও তবুও, হ্যাঁ। আচ্ছা, ফাইন। এইবার আসেন আমরা একটু দেখি। তো এটা আমার মনে হয় যে আমরা মোটামুটি বাক্য রূপান্তরটা আমরা বুঝতে পারছি। ওকে, তো এইবার আমাকে একটু বলেন তো, আমরা কি বাক্য রূপান্তরটা কি পারবো? বলেন। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আমরা অর্থগত বা বাক্যের প্রকারভেদ শিখলাম, এবং সেই সাথে আমরা শিখলাম বাক্য রূপান্তর, অর্থাৎ প্রত্যেকটা বাক্য কিভাবে আপনি সেই বাক্যটাকে কি করবেন, ওই বাক্য থেকে আপনি রূপান্তর করবেন। যদিও অর্থগতভাবে বাক্যের রূপান্তর হয়, সেটা খুবই ইজি। আমি সেগুলো থেকে আমাদের সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসে না। বাক্য রূপান্তরটা থেকেই পরীক্ষাতে কম প্রশ্ন আসে, বেশি প্রশ্ন আসে। তাহলে এই অধ্যায়ে আপনি কি কি পড়বেন আমি যদি একটু সংক্ষেপে যদি বলি, এই অধ্যায় থেকে আপনি পড়বেন প্রথমত হচ্ছে সার্থক বাক্যের গুণ যে তিনটা আছে, এই তিনটা একটু ভালো করে পড়বেন, বিশেষ করে এই তিনটার উদাহরণটা ভালো করে পড়বেন। এরপর হচ্ছে সরল, এরপর হচ্ছে জটিল, এরপর হচ্ছে যৌগিক। এই তিন ধরনের বাক্য একদম দেখা মাত্রই চিনে ফেলবেন, হ্যাঁ। এগুলো আমাদের বিসিএস অনেক আসে, সেই সাথে সকল চাকরি পরীক্ষাতে এইটা আসে। এই দুটো জিনিস থেকে সাধারণত এখান থেকে বেশি প্রশ্ন আসে, হ্যাঁ, বুঝতে পারছেন। মিশ্র বাক্যে তিনটি খণ্ডবাক্য থাকতে পারে? বুঝি নাকি, মিশ্র বাক্যে তিনটি খণ্ডবাক্য থাকতে পারে? সাধারণত একটা খণ্ডবাক্য থাকে, যে কোনো একটা খণ্ডবাক্য থাকে, হয় বিশেষণীয় নাহলে বিশেষণীয়। আলহামদুলিল্লাহ স্যার, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনার পড়া বোঝানোর ত্রুটি নেই, আমার বোঝানোর কোনো ত্রুটি নেই, এটা আমি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে একদম কনফিডেন্টলি আপনাকে বলতে পারি। কিন্তু আপনি প্র্যাকটিস করতে হবে, আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন, যা যা আমি দিই সেগুলো প্র্যাকটিস করেন। এবং আমার যে আপকামিং যে বইটা বের হচ্ছে আলহামদুলিল্লাহ, সেই বইটা আমি অন্তত এটা বলতে পারি, বাংলাদেশের যত চাকরির বই আছে বাংলার জন্য সবচাইতে বেশি প্রশ্ন আমি আমার বইটা অ্যাড করেছি। এবং টু বি অনেস্ট, আমি যখন শুধু ব্যাকরণ আর বিরোচন, যখন আমি আমার বইয়ের শুধু ব্যাকরণ আর বিরোচন, সাহিত্য বাদ ব্যাকরণ আর বিরোচন যখন আমি প্রিন্ট করছি প্রুফ ফাইনাল করার জন্য, তখন দেখি যে শুধু ব্যাকরণ আর বিরোচন প্রায় 800 পৃষ্ঠা। মানে বুঝেন, পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বাদ দিয়ে দিয়েছি, শুধু জবের প্রশ্নগুলো রাখছি। কারণ এখন আমি যদি এখানে যদি 800 পৃষ্ঠা, আমি যদি সাহিত্য যদি আরো 400 পৃষ্ঠা যদি লাগাই, তাহলে বইটা হবে 1200 পৃষ্ঠা। 1200 পৃষ্ঠার বই তো মানুষ দেখলেই ভয় পাবে, বাংলার জন্য 1200 পৃষ্ঠার বই দেখলেই তো ভয় পাবে। তো এই জন্য সবকিছু ব্যালেন্স করে ইনশাল্লাহ তবুও বাজারের অন্যান্য বই থেকে সবচেয়ে বেশি প্রশ্ন অ্যাড করেছে। এবং আমি যেভাবে পড়াই, আমার যে টেকনিক, যে কৌশল, সবকিছু ইনশাল্লাহ ওই বাংলাবাজ বইটা তো পাবেন। তো অলরেডি ব্যাকরণ অংশের প্রুফ দেখা হয়ে গেছে, সাহিত্য অংশটা প্রুফের কাজ চলতেছে, সেটা হলে বইটা মেকআপ দিয়ে, ফাইনাল মেকআপ দিয়ে বইটা প্রেসে চলে যাবে, এরপর বই চলে আসবে ইনশাল্লাহ। তো বই খুব শীঘ্রই বের হবে, আপনারা সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আমি আশা করি। ভাই ওইটার রিপ্লাই পাই নাই, কোনটার রিপ্লাই পান না ভাইয়া?
আপনার ক্লাস করলে পরে চাকরির প্রশ্ন দেখলে সহজে সলভ করতে পারে। আমি যেটা পড়াই সেটা চাকরির প্রশ্নই পড়াই, তাই না? তো কাজে আমি যেটা পড়াই সেটা চাকরির প্রশ্নই, আমি যেটা পড়াই সেটা থেকেই আপনার চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে। ফন্ট ছোট করে দিলে, ফন্ট সবচেয়ে ফন্ট সম্ভবত 12 সাইজের দেওয়া, আর বেশি ছোট করে দিলে আবার অতটা মানে বইটা হিজিবিজি হয়ে যায়, যেটা স্ট্যান্ডার্ড সাইজে বই রাখতে হয়। যাই হোক, অন্যান্য বই থেকে আমার বইতে প্রশ্ন সংখ্যা অনেক বেশি, অন্যান্য বই থেকে আমার বই ইনশাল্লাহ অনেক নির্ভুল হবে। আপনারা যে পড়েছেন মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, আপনার কাছে যে বই আছে আপনি খুলে দেখেন, ওই বই থেকে সরল বাক্য দেওয়া। এখন এই যে এত বড় বড় লেখক, এত বড় বড় জ্ঞানী গুণী মানুষরা লিখে রাখছে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা সরল বাক্য। এটা কোন কমন সেন্স এটাকে সরল বাক্য বলে আমার বুঝে ধরেন। বাংলাদেশে প্রেক্ষাপটে চাকরির জন্য সবচেয়ে বেশি চলে যে বইগুলো, বাংলা বইগুলো, সেই বইগুলোতে আপনি দেখেন যে সবগুলোতে মোটামুটি সরল বাক্য দেওয়া। এখন সরল বাক্য বলতে, সরল বাক্য মানে কোন সেন্স থেকে পড়ে আই ডোন্ট নো। যখন ওই বইতে সরল বাক্যের সংজ্ঞাতে লেখা আছে দেখবেন যে যেই বাক্যে একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে মা ছিল না, এই ছিল এটা তো একটা সমাপিকা ক্রিয়া, কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা আরেকটা সমাপিকা। তাহলে দুইটা সমাপিকা ক্রিয়া হলে, ওটা সরল বাক্য কিভাবে হয়? আপনি সরল বাক্যের সংজ্ঞায় পড়ে আসছেন যে যেই বাক্যে একটা কর্তা একটা কর্ম একটা ক্রিয়া থাকে, বা সহজ কথা যেই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে। যেমনেই বলেন ভাই, তাহলে একটা সমাপিকা ক্রিয়া বাদ দিয়ে দুইটা সমাপিকা ক্রিয়া কেমনে হয়? আপনি যদি যৌগিক বলেন তাইলেও হয়তো বা আমার কাছে কিছুটা লজিক্যাল মনে হতে পারে, কারণ যৌগিক বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি এটাকে মানে সরল কিভাবে বলে আমার জানা নাই, সরল কিভাবে বলে আমার বুঝে ধরে নাই। এখন আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি যেটা বলছেন সেটা, দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখালে আপনারা ইয়ে করতে পারবেন। এখানে আমি আপনাদের ক্লাসটা আজকে শেষ, আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা মানে আমার কথা তো আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা আমার কথা বিশ্বাস করবেন। হ্যাঁ, এইটা হচ্ছে ধরেন আমি আপনাদের এইখানে আমার প্রচুর পরিমাণে বই টই আছে, এখানে আপনি যেই বই চান, আমি এই যে এইখানে একটা বই আছে, এটা হচ্ছে আমাদের এই যে বাংলা একাডেমি থেকে একটা বই, বুঝছেন? এই বইটা আমি আপনাকে দেখাই যে দেখেন, আমি মানে মা ছিল না বলে কেউ তো চুল বেঁধে দেয়নি, এটা যে মানে এটা যে আপনার বাক্য, জটিল বাক্য, এটা আমি আপনাকে এই বই থেকেই দেখাই। একটু অপেক্ষা করেন, আমি বইটা একটু খুলি, তাইলে আপনি বুঝতে পারবেন। কি রে ভাই, উল্টে গেল কেন? ঠিক আছে এখন? ওকে, ঠিক আছে কিনা দেখেন কিনা। ওকে, আমি একটু দেখাই, তাহলে দেখবেন যে আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন। আমি চলে যাই একটু বাক্যে, চলে যাই রূপতত্ত্ব শব্দ শ্রেণী, এই যে বাক্যতত্ত্বের ভূমিকা 261 পৃষ্ঠা। এটা কিন্তু আমার বই না, এটা কোনো ইয়ের বইও না, এই যে দেখেন বাংলা একাডেমির বই। হ্যাঁ, 261 পৃষ্ঠাতে আপনাদেরকে নিয়ে যাই। হ্যাঁ, 261 পৃষ্ঠা। ওকে, এখানে আপনাদেরকে দেখাবো, দাঁড়ান এখানে আমি আগে বের করি, তারপর আপনাদেরকে দেখাবো। ওকে, এই যে এখানে আছে, দাঁড়ান এই জায়গাতে কোথাও আছে। দাঁড়ান, এখানে আছে, এটা হচ্ছে জটিল বাক্য। হ্যাঁ, জটিল বাক্য থেকে দাগ দেওয়া ছিল আমার আগের বইটাতে, পরে ওই বইটা আসলে ছিঁড়ে গেছে, এই জন্য আমি দেখাইতে পারি। এই যে দেখেন দেখেন দেখেন, এই দেখেন এই বাক্যটা দেখেন, দেখেন এই যে খেয়াল করেন, এই দেখেন, হাওয়া অফিস দিন ভালো যাবে। হ্যাঁ, হাওয়া অফিস দিন ভালো যাবে, দেখেন এটা একটা সরল বাক্য, মানে ব্যাপারটা ভালো করে বুঝিয়েন। হ্যাঁ, বলে ওই যে দেখেন মা ছিল না বলে, এই যে দেখেন এখানে যাবে, এটা সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, এটা টোটালটা একটা সরল বাক্য। এরপর দেখেন এই যে বলে, এটা কিন্তু অনুসর্গ, দেখছেন? এরপর দেখেন তো ছাতা নিয়ে বেরিয়ে, এই যে দেখেন তো ছাতা নিয়ে বেরিয়ে, এটা কিন্তু আরেকটা সরল বাক্য, মানে বুঝতেছেন ব্যাপারটা? দেখেন, তাহলে দেখেন এই যে প্রথমটা এটা একটা সরল বাক্য, এরপর দেখেন বলে অনুসর্গ, ওই যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা আরেকটা সরল বাক্য। এরপর দেখেন এই যে এখানে তো ছাতা নিয়ে বেরিয়ে, দেখছেন একদম সেম বাক্য। কোথায় দেওয়া আছে দেখেন, কোথায় দেওয়া আছে? এই যে দেখেন বাংলা একাডেমি। এখন যেই মানুষটা লিখছে, আমার কথা হলো যেই মানুষটা লিখছে, সেই মানুষটা যে আসলে মানে কেন লিখছে, কি লিখছে আমি জানি না, বুঝছেন? আমাদের অবস্থাটা হচ্ছে আসলে এই আর কি। ঠিক আছে, প্রতিদিন তো এরকম সময় পাবেন না, আজ একটু দরকার ছিল, ততটুকু ক্লাসই করাইছে।
না, আজকে তো আমাদের টপিক শেষ, বুঝছেন? এখন আমি আপনার সাথে শুধুই মানে ক্লাস আর কিভাবে বড় করবো বলেন তো? আবার আজকে যেটা পড়াইছি সেটা আবার আগের ক্লাসও পড়ানো আমার পক্ষে সম্ভব না, বুঝছেন? ওকে, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন, এটা কোন বাক্য? মানে তুমি অদম, এটা মানে কি? তুমি অদম, আমি বললাম যে তুমি অদম, এটা কিন্তু একটা সরল বাক্য। তার মানে তুমি হও অদম বলে এটা কিন্তু অনুসর্গ। তারপর হচ্ছে কি আমি উত্তম হইব না কেন, এটা হচ্ছে এটার মতো। তুমি আসবে বলে এই স্বাধীনতা সখিনে বিবির কপাল বাংলা, একই রকম বাক্য, সে জটিল বাক্য। স্যার আশ্রিত খণ্ড বাক্য কি? আশ্রিত খণ্ড বাক্য হচ্ছে আপনি ওই যে ইংলিশে আপনার প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ পড়েন না, এরকম আর কি। মানে যেটা প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে যেটা প্রধান খণ্ড বাক্য, সাবঅর্ডিনেট ক্লজটা যেটা প্রধান খণ্ড বাক্যে মানে যেটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে সেটা, বুঝছেন? মানে প্রধান খণ্ড বাক্যে যেটা সত্যি ছেলের কাছে দেশে বলো, এটা সরল সরল। ওকে, ঠিক আছে, তো ভালো থাকবেন। আর আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আমি আজকে ক্লাসটা একটু আমাদের ছোট হইলো, কজ আমরা মানে বাক্যতত্ত্বের উপর 2টা ক্লাস নিয়েছি, প্রথম ক্লাস এবং আজকের ক্লাসে যা যা পড়াইছি আমি ডিটেইলস সবকিছু পড়াইছি, মানে কোনো কিছু বাদ রাখিনি। অসমাপ্তিক ক্রিয়া দিয়ে আশ্রিত খণ্ডবাক্য হতে পারে পারে অসমাপ্তিক ক্রিয়া দিয়ে, সেটা মানে অসমাপ্তিক ক্রিয়া সমাপ্তিক ক্রিয়া সেইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে প্রধান খণ্ডবাক্যের উপর এটা নির্ভর করে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্রশ্ন সলভ করেন। প্রশ্ন গতকাল আমরা প্রশ্ন সলভ করেছি, গতকাল আমরা প্রচুর প্রশ্ন সলভ করেছি। আজকে যেগুলো পড়াইছি অর্থগত দিক থেকে বাক্য রূপান্তর, এগুলো থেকে সাধারণত জবে প্রশ্ন আসে না, বুঝতে পারছেন? স্যার পরীক্ষায় একাধিক ভুল প্রশ্ন থাকে, পরের পরীক্ষায় একটু দেখবেন স্যার। এখন মনে হয় যে ভুল হয় না, প্রথম কয়েকটা ইয়েতে ভুল হয়েছে, আমি তবু এটা আরো ভালোভাবে দেখতেছি যে প্রশ্ন যাতে আর ভুল না হয়। হ্যাঁ, তো আপনারা আশা করি এখন আর হবে না। হ্যাঁ স্যার, যদি পূর্ণাঙ্গ রুটিনটা দিতেন, পিডিএফ এ ব্যাকগ্রাউন্ড কালার যদি দিয়ে সাদা দিয়ে দিতেন। পিডিএফ আপনাদেরকে এখন যেগুলো দেওয়া হচ্ছে এগুলো সাদাই দেওয়া হচ্ছে, মাঝে মধ্যে স্লাইড গুলো আমাদের ব্ল্যাক, ওই জন্য এটা দেওয়া হয়নি, আর বাকিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পূর্ণাঙ্গ রুটিনটা হোপফুলি যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমি দিয়ে দিব, আগামী সপ্তাহে আপনাদের ফুল রুটিনটা আমি দিয়ে দিব। অর্থবিষয়ের বাক্যের প্রকারভেদ যেগুলো ছিল ওগুলো রূপান্তর করতে হবে না, এগুলো পড়া লাগে না, এগুলো এইচএসসি তে আসে, জবে এখান থেকে প্রশ্ন আসে না। আপনার গঠনগত দিক থেকেই তো প্রশ্ন আসে না জবে, তো সেখানে এটা তো অনেক বেশি। ঠিক আছে, তো ভালো থাকবেন, এন্ড আজকের মতো বিদায় নিচ্ছি। তো বলে থাকলে জটিল বাক্য হবে, বলে থাকলে জটিল বাক্য হবে, এটা আমি বলি নাই, বলছি দুটো সরল বাক্যের মাঝে বলে থাকলে। যেমন যেমন আমি বললাম যে সে কথা বলে কথা রাখেনি, তো এখানে বলেটা কিন্তু বলার কাজ বোঝাচ্ছে, সে কথা বলে কথা রাখেনি, এটা এই বলেটা অসমাপিকা। কিন্তু মা ছিল না বলে এখানে কিন্তু বলার কাজ বোঝাচ্ছে, এটা কিন্তু অনুসর্গ। দুটো সরল বাক্যের মাঝে যখন কি হবে বলে অনুসর্গ বুঝবে তখন হবে। ঠিক আছে, তো কথা ভালো করে বুঝেন। হ্যাঁ, তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।